তাহলে আজকের আলোচনা ক্লাস 9 প্রবন্ধ নব নব সৃষ্টি। প্রথম আমাকে জানতে হবে প্রবন্ধ জিনিসটা কি, একটু শুনে নি। ব্যক্তিগত অভিজ্ঞতার ফসলকে আমরা প্রবন্ধ বলবো। রিপিট, ব্যক্তিগত অভিজ্ঞতার ফসলকে আমরা কি বলে ডাকবো? প্রবন্ধ বলে ডাকবো। যার ইংরেজি হচ্ছে এসে, ESSAY। ওকে, এরপর এই প্রবন্ধ আমরা কিভাবে পড়বো? কোন প্রবন্ধ যিনি লেখেন তাকে আমরা কিন্তু গল্পকার বলবো না, তাকে বলবো প্রাবন্ধিক। কি বলবো বলো প্লিজ? প্রাবন্ধিক। তাহলে আমাদের আজকের ডেটের যে আমাদের প্রবন্ধ কি নাম? নব নব সৃষ্টি। সেই প্রবন্ধের প্রাবন্ধিক কে? সৈয়দ মুজতবা আলী। ভেরি গুড। কি নাম? সৈয়দ মুজতবা আলী। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে প্রবন্ধ কয় প্রকার আছে? প্রবন্ধকে আমরা জেনারেলি দু ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। নাম্বার 1 মনময় মূলক। কি বললাম? মনময় মূলক। আর নাম্বার 2 বলবো তন্ময় মূলক। কি বলবো? তন্ময় মূলক। তোমার প্রশ্ন হবে স্যার মনময় মূলক কোনটা? না, যখন ব্যক্তি কেন্দ্রিক কোনো প্রবন্ধ হয়। কি কেন্দ্রিক বললাম? ব্যক্তি কেন্দ্রিক, মানে ব্যক্তি রিলেটেড প্রবন্ধ, তাকে আমরা বলবো মনময়। দেখো মন আছে, মানুষের মন, এইভাবে মনে রাখবো। আর তন্ময় মানে কি? না, যখন কোনো বস্তু কেন্দ্রিক প্রবন্ধ হবে, বস্তু রিলেটেড প্রবন্ধকে বলবো তন্ময়। এবারে কোনো প্রবন্ধ শেষ করার পর আমরা জাজ করতে পারবো যে সেটি মনময় মূলক বটে না সেটি তন্ময় মূলক বটে। এই আইডিয়াটা ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমরা কি পড়ছি বললাম? প্রবন্ধ। যিনি লেখেন তাকে আমরা কি বলে ডাকবো? প্রাবন্ধিক। কি বলে ডাকবো? প্রাবন্ধিক। প্রবন্ধকে আমরা কয়টি পর্যায়ে ভাগ করব? দুটি পর্যায়ে। নাম্বার 1 মনময় মূলক। কোনটা? রাইট, যেটা ব্যক্তি কেন্দ্রিক। ভেরি গুড। আর তন্ময় মূলক কোনটা? যেটা বস্তু কেন্দ্রিক। তাহলে ব্যক্তি কেন্দ্রিক হলে বলবো আমরা মনময় মূলক, আর বস্তু কেন্দ্রিক হলে আমরা বলবো তন্ময় মূলক। আশা করব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। তাহলে এই প্রবন্ধটি মনময় মূলক মানে ব্যক্তি কেন্দ্রিক, না তন্ময় মূলক বা বস্তু কেন্দ্রিক, সেটা আমরা প্রথমে জাজ করতে পারবো না, সেটা প্রবন্ধ শেষে জাজ করব এটা ব্যক্তি কেন্দ্রিক না এটা বস্তু কেন্দ্রিক। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো? ইয়েস অর নো? বেশ, এবার আমরা মূল প্রবন্ধে প্রবেশ করার আগে উৎস জানবো যে আলোচ্য প্রবন্ধ অর্থাৎ নব নব সৃষ্টি। ভাই টেক্সট বুকটা তাকাবে, ঠিক আছে নোমান? তাহলে গল্প যেটা হচ্ছে যে আলোচ্য যে প্রবন্ধর নাম কি নাম? নব নব সৃষ্টি। সেই প্রবন্ধটির উৎস কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কি নাম বলো? চতুরঙ্গ। ঠিক আছে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, কি নাম বললাম? চতুরঙ্গ। এই চতুরঙ্গ নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমার প্রশ্ন হবে স্যার নব নব সৃষ্টি নামটা কাদের দেওয়া? যারা ওই চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থে অনেকগুলো প্রবন্ধকে এক জায়গাতে একত্রিত করেছিলেন, এই নামটা তাদের দেওয়া। পারলাম বুঝতে? কি বললাম? নব নব সৃষ্টি। এবারে তোমার প্রশ্ন নব মানে কি? ভাই নতুন। নব মানে কি বললাম? নতুন। নব নব মানে কি? নতুন নতুন সৃষ্টি। পারলাম বুঝতে? বেশ, কে লিখেছেন বলো? প্রাবন্ধিকের নাম কি? সৈয়দ মুজতবা আলী, ইনি লিখেছেন। তাহলে এই অবধি একটা পুরো ইন্ট্রো বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি তোমাদেরকে জানালাম। এই অবধি কোনো প্রবলেম আছে? অঙ্কন ভাই দাঁড়াও, বলো প্রবন্ধ কয় প্রকার, কি কি? বাহ, ভেরি গুড। অভিক, মনময় মূলক কোনটা, তন্ময় মূলক কোনটা? মানুষ কেন্দ্রিক বলা যাবে না ভাই, ব্যক্তি কেন্দ্রিক হয়। বসো, ঠিক আছে। আর প্রবন্ধের ইংরেজি কি বললাম? আর প্রবন্ধ যিনি লেখেন তা কি বলা হয়? প্রাবন্ধিক। তাহলে প্রাবন্ধিকের ইংরেজি কি হবে? এসেইস্ট। যিনি এসে লিখছেন তিনি কে? এসেইস্ট। অনলাইন বলো এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা?
বাহ, ভেরি গুড। এবার আমরা লাইন তুলে তুলে ভালো করে টেক্সটটাকে রিডিং করব, আর যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ফর ইওর সেকেন্ড টার্ম সেগুলোকে জেনে নেব। ঠিক আছে, এটা মূলত ভাষার নিয়ে। দেখো তোমাদের টেক্সট বুকে একটা ছবি দেওয়া আছে উপরে, বেশ একটা ফুলদানির মতো, পেয়েছো? ইয়েস অর নো? তাহলে এই যে ফুলদানির মতো পেয়েছো, এখানে কিন্তু অনেকগুলো ভাষা দেওয়া আছে, দেখতে পাচ্ছ ব্যাপারটা? দেখো, সংস্কৃত আছে, গ্রিক আছে, হিব্রু, আরবি, ফার্সি, সব 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 পাচ্ছ? বুঝতে কি বললো তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 18। ঠিক আছে, ইউ ক্যান নোটিস দ্যাট। দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। একদম টেক্সট থেকে লাইন মানে চোখ সরবে না, এবং মার্ক করে করে পড়বে। প্রথমটাই আন্ডারলাইন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। এখান থেকে এমসিকিউ আসবে, এসএকিউ আসবে, মার্কস 3 আসবে, মার্কস 5 আসবে। তুমি কিছুকে ইগনোর করতে পারবে না। আমাদের একটাই প্রবন্ধ আছে, ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন পাবোই, আর সেটা কমন তো আসবেই, বেদ বাক্য। তাহলে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। শর্ট কোশ্চেন, কোন ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে? পাচ্ছি বুঝতে ব্রাদার? এবার তোমার প্রশ্ন, স্যার আত্মনির্ভরশীল ব্যাপারটার মানে কি? চলো ভাগো। আত্ম মানে হচ্ছে নিজের, ভাঙতে হবে, নাহলে তো হবে না। আত্মনির্ভরশীল মানে কি বললাম? আত্ম মানে কি বললাম? নিজের। আর নির্ভরশীল মানে ডিপেন্ডেন্ট। তাহলে নিজের ওপর যে ভাষাটা নির্ভরশীল, যে হ্যাঁ আমি পারি, হ্যাঁ আমি পারবো, তাই তাকে আত্মনির্ভরশীল। সেলফ কনফিডেন্ট, ওয়ার্ডটা শুনেছো? সেলফ কনফিডেন্ট। তোমার যদি মনে একটা ইচ্ছে থাকে যে আজকে যে টেক্সট স্যার পড়াবে, আমি গ্যারেন্টি দিয়ে কথা বললাম যে মোটামুটি আমি কিন্তু পেরে যাব, যেটা বোঝাবে আমি সেটাই পারবো, তাহলে তুমি কি সেলফ কনফিডেন্স হয়ে গেলে যে না আমি পারবো। তাহলে সংস্কৃত ভাষাটা আত্মনির্ভরশীল মানে যখন আমরা কথা বলি তখন সব ভাষা সংস্কৃতে কিন্তু অ্যাভেলেবেল, বাংলায় সব ভাষা অ্যাভেলেবেল নয়। আমরা কিন্তু কখনোই বলি না আমরা আজকে চলভাষ কেন্দ্র কিনতে চলেছি, না, আমরা একটা মোবাইল কিনতে চলেছি। পারলাম বুঝতে কি বললাম? তাহলে বাংলার সঙ্গে ইংরেজি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। সুইচটা অন কর, ফ্যানটা চলবে। সুইচ ইংলিশ, ফ্যান ইংলিশ, চলবে বাংলা। ঠিক আছে, কর বাংলা, অনটাও ইংলিশ। তাহলে ইংরেজি প্লাস বাংলা মিশ্রণ ঘটে যাচ্ছে। 24 ঘন্টা আমরা যদি বাংলায় যদি কেউ বলে কথা বলো, এটা ভেরি টাফ সিচুয়েশন। খুব ভেবে চিন্তে আমাদের কথা বলতে হবে। আমরা প্লিজটা হামেশাই বলে থাকি, সরিটা হামেশাই বলে থাকি, রিকোয়েস্ট হামেশাই বলে থাকি, গট ইট ব্যাপারটা হামেশাই বলে থাকি, হ্যাঁ কি না? আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে অনেক ইংরেজি, চেয়ার বলি আমরা, আরামকে দ্বারা কেউ বলি না। ঠিক আছে, পাখাটা পাখা বলি না, ফ্যানেই অভ্যস্ত আমরা। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, সিগারেট সবাই বলে, চুরুট কেউ বলে না। সিগারেটের বাংলা কি বললাম? চুরুট। ঠিক আছে, তুমি যে ওই দোকানে কিনতে চুরুট দেন বুঝতেই পারবে না, হয়তো অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে কি, কিন্তু দেখো একটা জিনিস, যে বাংলা মানে ইংরেজিটা জানা খুব সহজ হয়ে গেছে আমাদের, বাংলাটা জানা খুব কষ্টকর হয়ে পড়ছে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, কারণ আমরা দেখবে একটা জিনিস, টয়লেট, এই ব্যাপারটা শুনেছো সবাই, এর বাংলা জানি প্রক্ষালন কক্ষ। কে বলবে বাবা? পাচ্ছি বুঝতে কি বললাম? তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। এমন এমন বাংলা যদি বাংলাতে ইংরেজিরা বলতে বেশি একটু স্বাধীনতা বোধ করবে। তা সে যাই হোক, আমি অন্য ভাষা নিয়ে আসছি। আপাতপক্ষে সংস্কৃত ভাষা কি ভাষা বলা হলো? আত্মনির্ভরশীল মানে কি? নিজের ওপর নির্ভরশীল। পারলাম বুঝতে? দেখো ভালো করে পড়বে। কোন নূতন চিন্তা, আমাদের চিন্তা সবসময় নতুন থাকা দরকার, পুরনো চিন্তা তো হামেশাই আছে আমাদের। ইয়েস অর নো? নতুন নতুন চিন্তা আসে, বলে বলে যাও। নতুন নতুন আমাদের অনুভূতি আসে, ফিলিংস যেটাকে বলি আমরা, ফিলিংস। নতুন চিন্তা আসবে, নতুন অনুভূতি আসবে, কিংবা বলো বলো বলো, বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে, নবীন মানে একদম গা বেড়াবে না, নবীন মানে নতুন। যে ওয়ার্ডে প্রবলেম বইয়ের পাশে পাশে একটু নোট করতে থাকবো, নবীন মানে কি বললাম বলে ফেল। তাহলে কোনো নতুন চিন্তা আসতে পারে, কোনো নতুন অনুভূতি আসতে পারে, নতুন শব্দের প্রয়োজন হতে পারে,
কিন্তু এই সংস্কৃত ভাষা ধার করার কথা ভাবে না। ধার করা বলতে যে আমার ভাষা দরকার, আমি অন্য কোনো ভাষা থেকে ধার করে বলবো না। নতুন চিন্তা দরকার, সংস্কৃত ভাষাকে খোঁজো, তুমি সব পেয়ে যাবে। আমরা যে মন্ত্রগুলো বলি সেই মন্ত্রগুলো কোন ভাষায় পড়ি? হ্যাঁ, বাংলায় ঠিক আছে, কিন্তু আমরা ভাষাটা কোনটা? আয়ুর দেহি, যশো দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, এগুলো কি বাংলা পড়ছি? না, কি পড়ছি? এগুলো সংস্কৃত পড়ছি, তাই না? তাহলে সেটাই বলছে, নতুন চিন্তা দরকার হোক, মনের অনুভূতি দরকার হোক, তোমার যা কিছু প্রয়োজন তুমি কার কাছ থেকে সব পেয়ে যাবে? সংস্কৃত ভাষা। কারণ ওই ভাষাটা কি ভাষা বললাম বলো? আত্মনির্ভরশীল ভাষা। দেখো, আপন ভান্ডারে অনুসন্ধান করে। আপন ভান্ডারে বলতে নিজের একটা শব্দ ভান্ডার রয়েছে কার? সংস্কৃতি। তাই তার যদি ভাষার দরকার হয়, সে অন্য কোনো ভাষার কাছ থেকে ধার করার কথা ভাবে না। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, এটাই বলা হচ্ছে। দেখো, এমন কোন ধাতু বা শব্দ যেখানে আছে কি না, যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দ নির্মাণ করা যায় কিনা। তোমার ধরো কোনো কিছু দরকার হয়েছে, সংস্কৃত একটা কবিতা লিখবে, ঠিক আছে? কবিতায় তোমার চিন্তা থাকবে, তোমার অনুভূতি থাকবে, ঠিক আছে? দেখবে আমরা অনেক সমার্থক শব্দ আছে আমাদের, যেমন পাখি। আমরা ধরো পাখির একটা স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু ক্যাপশনে পাখি লিখবো না, পক্ষী লিখবো, বিহঙ্গ লিখবো। কেন লিখবো? ভাষাটা আলাদা শোনায়, ইট সাউন্ডস গুড। ব্যাপারটা বুঝতে পারছো কি? তাহলে কথাবার্তা একটা হেরফের চলে আমাদের, যে এই ভাষাটা প্রয়োগ করে থেকে এই ভাষাটা লেখো। ব্যাপারটা বুঝতে পারছো কি? সেটাই বলছে যে তোমার যদি কোনো নতুন চিন্তা অনুভূতির দরকার হয়, সংস্কৃত ভাষায় তুমি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাকে অন্য কোনো ভাষার উপর নির্ভর করতে বা ধার করতে হবে না, তুমি সবকিছু পেয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো, তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোসমিন কালেও, ইয়েস, খুব ভালো ওয়ার্ড, কোসমিন। কোসমিন মানে জানি কোন কালে। বলো বলো প্লিজ বলো। কোসমিন মানে কোন কালে, ঠিক আছে? বা কখনোই না। কোসমিন কালে বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। মানে তুমি এমনটা বলতে পারবে না যে স্যার সংস্কৃত ভাষা তাহলে কি আদিম যুগে বা প্রাচীন যুগেও কোনো ধার করেনি? করেছে, অবশ্যই করেছে। দেখো, হ্যাঁ নিয়েছে, দেখো, হ্যাঁ নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয়। মুষ্টিমেয় মানে কম। মুষ্টিমেয় মানে কি বললাম? কম। বলছে সংস্কৃত ভাষাও যে ধোয়া তুলসী পাতা, যেটাকে বলো তুমি যে ধার করেনি, সেটা নয়, নিয়েছে, কিন্তু এতই কম যে সংস্কৃতকে যদি আমরা বলি স্বয়ং সম্পূর্ণ ভাষা, কি ভাষা বললে তোমার খুব একটা ভুল হবে না। তুমি বলতেই পারো সংস্কৃতে কি ভাষা বলতে পারো বলো? স্বয়ং সম্পূর্ণ ভাষা। পারলাম বুঝতে? কি বলবো? তাহলে কোন ভাষা বলতে পারি আমরা? স্বয়ং সম্পূর্ণ। কোন আপত্তি আছে কারো? নেই। দেখো দেখো লাইনটা দেখো, কোনো আপত্তি থাকার কথা নয়। এটা গেল ফার্স্ট প্যারা। ব্রাদার, ফার্স্ট প্যারা পুরো ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? তাহলে আমাদের প্রবন্ধের নাম কি? নব নব সৃষ্টি। আমাদের প্রাবন্ধিকের নাম কি? সৈয়দ মুজতবা আলী। আমাদের প্রবন্ধ গ্রন্থের নাম কি? চতুরঙ্গ। কি নাম? চতুরঙ্গ। খুব মন দিয়ে বুঝবে, কোন ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হচ্ছে? সংস্কৃত ভাষাকে। ভেরি গুড। আচ্ছা, সংস্কৃত ভাষাকে আরো কি ভাষা বলা যায়? স্বয়ং সম্পূর্ণ ভাষা। কি ভাষা? স্বয়ং সম্পূর্ণ ভাষা। পারলাম। তার মানে কি সংস্কৃত কোনো কালেও ধার করেনি? করেছে, কিন্তু মুষ্টিমেয় মানে কি অনেক কম। পারলাম। ফার্স্ট প্যারাতে কারো কোনো সমস্যা রয়েছে? অনলাইন বলো, বুঝতে পেরেছো কিনা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা সেকেন্ড প্যারায় আসবো। খুব সুন্দর টেক্সট, তবে ব্যক্তিগত অভিজ্ঞতা, শুধু ভাষা নিয়ে আলোচনা। শেষে পড়বো মন্ময় না তন্ময়। চলো। প্রাচীন যুগের সব ভাষাই তাই। প্রাচীন যুগের সব ভাষাই তাই। এবার তোমার প্রশ্ন, কোন কোন ভাষাগুলোকে বলতে হবে? চলো চলো, আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো, বলো।
হিব্রু, বলো গ্রিক, বলো আবেস্তা, ঠিক আছে। ঈষৎ পরবর্তী যুগের আরবিও, ঈষৎ মানে কিছুটা, ঈষৎ ভাষাটার নাম নয় কিন্তু, ঠিক আছে, আরবির আন্ডারলাইন কর। তাহলে কোন কোন ভাষা আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি পাবে। আমাকে তুমি বলে দাও কোন কোন ভাষাকে স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। আগে তুমি সংস্কৃত বলো, সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি। ঈষৎ মানে কিছুটা, ঈষৎ কোনো ভাষার নাম নয় ব্রাদার, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। তাহলে কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বললাম, আশা করব বুঝতে পেরে গেলে। সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি। ব্যাপারটা বুঝতে পেরেছো ভাই? ওকে, দেখো দুটো প্যারা কমপ্লিট হয়ে গেল। এনি প্রবলেম? শর্ট কোশ্চেন হাতছাড়া হতে দেবো? দেবো না। দেখো বর্তমানে চলে এলাম, আগেরটা তো প্রাচীন যুগে ছিলাম। কোন যুগে ছিলাম ভাই? প্রাচীন যুগে। এবারে কোন যুগে এলাম আমরা? বর্তমানে, প্রেজেন্ট টাইমে এলাম। ভাই বুঝতে পারছি? বাহ। বর্তমান যুগের দুটো ভাষা দিয়েছে, আন্ডারলাইন করতে হবে, ইংরেজি আর বাংলা। এরা কিন্তু আত্মনির্ভরশীল নয়। তাহলে প্রশ্ন সংখ্যা কিন্তু বাড়ছে আমাদের। কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? বাংলা বলো প্লিজ, এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজি, এই দুটো ভাষা কি নয়? আত্মনির্ভরশীল নয়। আর কোনগুলো ভাষা আত্মনির্ভরশীল? সংস্কৃত, আব্রু, আবেস্তা, গ্রিক, আরবি ইত্যাদি ইত্যাদি ব্যাপার। চলো, আমরা প্রয়োজনে এবং অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। সব বাংলা কি? সব বাংলা তো নয়, সব বাংলা নয়, ঠিক আছে। কিছু ফার্সি আছে, কিছু আরবি আছে। আমরা সব ধার করে মোটামুটি কথাগুলো বলি। যখন আমরা ইংরেজিতে কথা বলি, সব তো ইংরেজি বলি না। একটা ছাগলের ইংরেজি কি বল? গোট। ভেরি গুড, সবাই জানি আমরা। ওই ছাগলটা কেটে যখন মাংস তৈরি করা হলো, দাঁড়াও একটু, দাঁড়াও খান, দাঁড়া, বলো কোন দুটি ভাষা আত্মনির্ভরশীল? বুঝ যাও। তাহলে ওই ছাগলটা কেটে যখন মাংস তৈরি করে দেওয়া হলো, ঠিক আছে, তখন তার নাম কি গোটস মিট হয়? কি হয়? মাটন। বাহ, মাটন কিন্তু ফ্রেঞ্চ টার্ম, ওটা ইংলিশ নয়। পাচ্ছি বুঝতে কি বললাম? ঠিক আছে। তাহলে যখন বেঁচে থাকছে তখন ইংলিশ, যখন মারা গেল তখন ফ্রেঞ্চ। গট ইট? ইন দ্য সেম ওয়ে, আমরা যখন বাংলা আর ইংরেজি কথা বলছি, আমরা কিন্তু ধার করে চলছি, চলছি এবং চলেছি। আগে নিয়েছি এখন নি না এমনটা নয়। বাংলা ভাষাও আত্মনির্ভরশীল নয়, আর ইংরেজি ভাষাও আত্মনির্ভরশীল নয়। কেন বলো তো? এই ভাষাগুলো প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ ধার করেছে এবং ধার করছে। কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? ইয়েস অর নো? তাহলে যদি এমনি ভাবে প্রশ্নটা হয় আত্মনির্ভরশীল কেন, উত্তর কি লিখবো? কারণ প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য কোনো ভাষা থেকে ধার না করে আপন ভান্ডার থেকে শব্দ খুঁজে নিয়ে বলা হয়, তাই আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল নয় কেন? এই ভাষাটি প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে ধার করে কথা বলেছি, কথা বলছি, তাই এটি আত্মনির্ভরশীল নয়। তাহলে চারটে প্রশ্ন বেরিয়ে গেল। কোন ভাষা আত্মনির্ভরশীল এবং কেন? কোন কোন ভাষা আত্মনির্ভরশীল এবং সেগুলো নয়, এবং সেগুলো নয় কেন? একটা বটে এবং সেটা বটে কেন, এটা নয় কেন? ব্যাপারটা বুঝতে পারলো? চারটে প্রশ্নের উত্তরের মধ্যে ডেফিনেটলি তোমার প্রশ্ন কমন আসবেই আসবে। এবারে তুমি লিখতে পারবে না, দ্যাট ইজ নট মাই ফল্ট। পারলাম বুঝতে কি বললাম? একটু মতো গুছিয়ে লিখতে হবে, দ্যাটস অল। চলে যাব আমরা পরের লাইন। চলো, বলো বলো বলো। পাঠান মোগল যুগে, এগুলা যুগের নাম, তোমরা পড়েছো ইতিহাসের রেফারেন্সে। আইন, আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা, বলো,
আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি, প্রশ্ন সংখ্যা বাড়ছে। আমরা কোন কোন ভাষা থেকে প্রচুর শব্দ নিয়েছি, আমরা কোন যুগে এটা করেছি? 6টা প্রশ্ন হয়ে গেল। প্রশ্ন শুধু গুনতে থাকো। কোন যুগে কোন কোন ভাষা? পাঠান মোগল যুগ, কোন কোন ভাষা বলো? আরবি এবং ফার্সি। দেখো, পরবর্তী যুগের ইংরেজি থেকে, ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচে ওই যে কথাটা বললাম, ইংরেজি বলতে বলতে ফ্রেঞ্চ কথা বলি, ইংরেজি বলতে বলতে আমরা গ্রিকের কিছু শব্দ নিয়ে আসছি, কিছু বলতে বলতে ল্যাটিন ওয়ার্ড নিয়ে আসছি। এগুলাকে বলে লোন ওয়ার্ড। কি বলে? LOAN, লোন ওয়ার্ড, মানে ধার করা শব্দ। টার্মটা শিখে রাখবে। কি বললাম? লোন ওয়ার্ডস। ইংরেজি বলছি, কিন্তু ইংরেজির মধ্যে কোনো কোনো গ্রিক বলছি, কখনো কখনো ফ্রেঞ্চ বলছি, মানে বিভিন্ন ভাষাকে মিলিয়ে গুছিয়ে বলছি। পারলাম বুঝতে? আর মিলিয়ে গুছিয়ে বললে কি হয়ে যায়? নব নব সৃষ্টি। আমি আমার বাস্তব উদাহরণ দিচ্ছি কিভাবে সৃষ্টিটা হয়। তোমার কাছে ধরে নাও অনেকগুলো উপকরণ আছে, অনেকগুলো। তুমি একটু রান্না করবে, তখন অনেক উপকরণ, অনেক কিছু আছে তোমার, ঠিক আছে? তুমি সবগুলোকে দিয়ে তরকারি বানাবে, তবে বহু আইটেম আছে, আলু আছে, পটল আছে, শাকসবজি, আরো বিভিন্ন কিছু আছে। তুমি চাইছো আমি একটা সেপারেট করে দরকার না, সব নিয়ে করবে। ওই তরকারিটার নাম কোনোদিন শুনোই নেই তুমি, যেটা তুমি করতে চলেছো। তুমি কি করলে? সবগুলো দিয়ে পরে নুন হলুদের ব্যালেন্সটা ঠিক করে তুমি কি করলে? রান্নাটা করে ফেললে, এবং স্বাদটাও অপূর্ব হয়ে গেল। তাহলে তুমি সব কিছুকে নিলে, তার মানে কি তুমি সব ভাষা থেকে ধার করলে, রান্নাটা করে ফেললে, অপূর্ব স্বাদ হয়ে গেল, নতুন কিছু সৃষ্টি হয়ে গেল, নব নব সৃষ্টি। পারলাম বুঝতে? অনেক কিছু জিনিসকে নিয়ে তুমি একটা ক্রিয়েশন করে দিলে। কিন্তু এখানে ওই যে বললাম নির্ভরশীল আর আত্মনির্ভরশীলটা জরুরি বটে। পারলাম বুঝতে? কনফিডেন্স লেভেল এমন যে তোমাকে যে কোনো যুদ্ধে কিন্তু জয়লাভ করাতে সাহায্য করে, যে কোনো যুদ্ধে। এক রাজা ছিল, বুঝলে তো? রাজার একজন মন্ত্রী ছিল, রাজার সৈন্য সংখ্যা ছিল 2000। কত? 2000। এবং তার অপর রাজ্যের যে রাজা, সেই রাজার সৈন্য সংখ্যা ছিল 10,000। ওই রাজা বলে যুদ্ধ করব, রাজা মন্ত্রীকে বলেছে, মন্ত্রী এই ব্যাপার বলেছে যুদ্ধ করব, তা আমার তো মাত্র 2000, ওদের রয়েছে 10,000। হাউ ইজ ইট পসিবল টু গেইন দ্য ভিক্টরি? জয়লাভ করব কিভাবে আমি? মন্ত্রী বলল, আমাকে 1টি বছর সময় দিন। ক বছর? কি করবে দেখা যাক। 1 বছরে এক একটা সৈন্যকে 7-8টা কৌশল শেখাবার শিক্ষা দিল, মানে 7-8টা অস্ত্র চালাবার পারদর্শী এক একটা সৈন্যকে তৈরি করলো। মানে এক একটা সৈন্য 7-8টা অস্ত্র চালাতে পারবে। 1 বছর হয়ে গেল, তারা যুদ্ধ করবে। যুদ্ধ করার আগে মন্ত্রী বলে রাজাকে, ওই পাহাড়ের উপর একটা মন্দির আছে, আমি একটু যাই, পুরোহিতকে জিজ্ঞাসা করে আসি যে আজকে যুদ্ধে যাব, জিতবো? যদি বলে দেন উনি যে না যাও, জিতবে, তবে যাবো, নাহলে যাবো না। রাজাকে বললো যে আপনি যান, নাহলে আমি যাবো। তো রাজা দেখলো অনেক উঁচুতে, মন্ত্রী বলল তুমিই যাও। ঠিক আছে, মন্ত্রী উপরে চলে গেল। কিছুক্ষণ পর মন্ত্রী নেমে এলো, নেমে এসে বলল যে আজকে আমাকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে, আর সন্ধ্যাবেলাতে যদি একটা বিরাট আলো জ্বলে ওঠে ওই মন্দিরটায়, তাহলে আমরা যুদ্ধে যেতে পারি, জিততে পারি। আলো যদি না জ্বলে আমরা যেতেও পারবো না, আমরা যাবো কিন্তু জিতবো না। ওটা একটা দৈব মহিমা, ভগবান জ্বালিয়ে দিবে আলোটা, পুরোহিত বলল। সবাই অধীর আগ্রহে তাকিয়েছে কার দিকে? উপরে মন্দিরের দিকে। তো উপরে কি হলো? আলোটা সন্ধ্যার উপর জ্বলে উঠলো, বিরাট আলো। রাজাও কনফিডেন্স, মন্ত্রীও সবাই কনফিডেন্স যে আমরা এবার যুদ্ধে জয়লাভ করবোই। যুদ্ধে চলে গেল, ঠিক আছে, এবং জিতেও গেল। ঠিক আছে, যখন আসছে রাজা বলছে মন্ত্রীকে, মন্ত্রী একবার ওপরে চলো, পুরোহিতকে একটু ধন্যবাদটা জানিয়ে আসি।
ওনার জন্য সবকিছু হলো। মন্ত্রী বলছে কোথাও যাওয়ার দরকার নেই রাজামশাই, ওই ওপরের বিরাট আলোটা আমি দিনের বেলায় জ্বালিয়ে চলে এসেছিলাম, যাতে রাতের আলোতে ওই আলোটা পুরো আলোকিত হয়ে ওঠে। ঠিক আছে, জাস্ট আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য। কোনো দৈব মহিমা আলোটা জ্বালায়নি, আমি বিকেলে আর জ্বলেছিলাম দেখাইনি আলোটা, সন্ধ্যাবেলাতে আলোটা জ্বলে উঠেছে। এখানে তুমি বলো, রাজা যে আজকে জিতলো, সব সৈন্যগুলা জিতলো কি জন্য? কনফিডেন্স, যে ভগবান আলো জ্বালিয়ে দিয়েছে, আমি জিতবো, আর কিছু করার নেই। তাহলে লেভেলটা বোঝাতে পারলাম। আত্মনির্ভরশীল কোন জিনিসটা আমি বোঝাতে পেরে গেলাম, যে আমি আত্মনির্ভরশীল হই, আমি যে কোনো বাধা কিন্তু জয়লাভ করতে পারবো। ইয়ে স্বর্ণ ভাষাগুলো তাই, এমন নয় যে সংস্কৃত ভাষা গ্রহণ করেনি, করেছে কিন্তু কম। আর বাংলা আর ইংরেজি এরা পুরোপুরি আত্মনির্ভরশীল নয়, আগেও ধার করেছে, এখনো ধার করছে, ইন ফিউচারও ধার করবে। তাই এগুলো কি ওয়ার্ডস বলে? লোন ওয়ার্ডস। এই অবধি ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? চলে আসবো 19 নাম্বার পেজ। অনলাইন ক্লিয়ার হয়েছে? বাহ, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর। চলো এরপর আমরা কি পড়ছি সেটা একটু দেখে নি। লাইনটা বলছে দেখো কি সুন্দর, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। অবান্তর মানে অর্থহীন। যদি তুমি ওয়ার্ডগুলোর মান না জানো, ঠিক পাশে পেন্সিল লেখা থাকবে অর্থহীন। অবান্তর মানে কি বললাম বলো প্লিজ? মিনিংলেস, বলো অর্থহীন। ঠিক আছে, এবারে তুমি বলো বিদেশি শব্দ মানে ইংরেজিটাকে বলছি। আমি ইংরেজি শিখবো না শিখবো না, ভালো না মন্দ, সেই প্রশ্ন নিয়ে আমরা জাজ করতে বসিনি। অবান্তর মানে কি? অর্থহীন। পরীক্ষায় প্রশ্ন আসবে 7 নাম্বার, কোন বিষয়টিকে অর্থহীন বলা হয়েছে? বিদেশি শব্দ ভালো না মন্দ সেটা বিচার করাকে কি বলা হয়েছে? অবান্তর, যার অর্থ কি বললাম? অর্থহীন। নিয়েছি এবং স্বজ্ঞানে মানে কি? নিজের ইচ্ছায় আপন খুশিতে নিচ্ছি, আমার নিজের খুশি হয়েছে তাই আমি কি করব? ওটাকে ধার করছি। শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। প্রশ্ন আসবে কোন বিষয়ে সন্দেহ নেই? আজকে তোমার ইংরেজি বাদ দিতে পারবে? বাংলায় বই আছে ট্রেন কিভাবে চালাতে হয়, বাজারে কিনতে পারবে ট্রেন বই, কিনে ট্রেন চালাবে তুমি? চাবির ঘুরালি স্টার্ট হইলে এরকম বটে না, এরকম তো না। তাহলে ইংরেজি ভাষা বর্জন করা যাবে? যাবে না। যদি তুমি গায়ের জোরে বলো ইংরেজি ভাষা শিখবো না, আমি বাংলাই শিখবো, তাহলে আরো প্রচুর ইউরোপীয় আমাদের কান্ট্রিতে চলে আসবে, আমরা ধার করব। ইংরেজি আছে বলে একটু রেহাই? আমরা পুরোপুরি বাংলা বলি না। লাইটটা অন কর, কর বাংলা, লাইট ইংলিশ, অন ইংলিশ। ব্যাপারটা বুঝতে পারছো? পেনটা দে, বলি কলমটা দে, দোকানে গিয়ে পেন দিন, তো পেন দিন তো বাংলা, পেন কি ইংলিশ। আমরা বলি আমার কালো হুমকি দিস না, ব্ল্যাকমেইল করিস না। কেউ বলবে আমার কালো হুমকি দিস না, চমকে যাবে। কালো হুমকি মানে ও ব্ল্যাকমেল, আগে বলবি মানে ইংরেজির বেশি বুঝছি আমরা। আরাম কেদারাটা নিয়ে আয় একটু বসবো, কি নিয়ে আসবো? আরাম কেদারা মানে কি বলছি? পারলাম বুঝতে কি বলবো? ঠিক আছে, আমার বৈদ্যুতিক ডাকের কিছু গন্ডগোল হয়েছে। বৈদ্যুতিক ডাক মানে কি বললো? বৈদ্যুতিক ডাক মানে ইমেল। ও বাবা, সেটাই তো বাবা, ওইটি বলছি তো। পারলাম বুঝতে গেল, বৈদ্যুতিক ডাক মানে ইমেল। ইমেলে ইলেকট্রনিক মেল, তোমার সবার ইমেল আছে আমাদের। তুমি বলো ইজ ইট পসিবল? এটা সম্ভব? ঠিক আছে, কোনো মতে পসিবল নয় পুরোপুরি বাংলায় ট্রান্সফার হয়ে যাওয়া। আমরা অনেক অনেক ইংরেজি কথা বলি, অনেক ইংরেজি কথা বলি। মোবাইল চলভাস কেন্দ্র, আমরা কি বলবো আজ আমার চলভাস কেন্দ্রে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়ে গেছে? না, নেট নাই।
কেউ বলবে কি ইন্টারনেটের বাংলা? আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বলবে কেউ। ইন্টারনেটও বলবে না, কি বলবে? নেট নাই। পারলাম বুঝতে? তাহলে ব্রাদার তুমি বুঝতে পারছো কি লেভেল? তাহলে তুমি ইংরেজি ভাষাকে বর্জন করতে পারবে? আর বর্জন করলে কোন ভাষা? ইউরো ভাষা ঢুকে যাবে কোথায়? বাংলায়। আরো সব মানে আরো প্রবলেম। দেখো, বলো, আলু কপি আজ রান্নাঘরে তাড়ানো মুশকিল। আলু কপি, ঠিক আছে। আরো বলো বলো, বিলিতি ওষুধ প্রায় সকলেই খান। খান মানে প্রত্যেকটা বাড়িতে ওষুধ আছে। একজন হাত তুলে দাও তো যে আমার বাড়িতে কোনো ওষুধ নাই এখন। কিছু না হইলেও গ্যাসের ওষুধ সবারই আছে, প্যান 40, ব্যাসিলোকার্ডি আছে কিনা? সবার বাড়িতে এভেলেবেল। কেউ বিপির ওষুধ খান, ঠিক আছে, প্যারাস্টামল, বাহ খুব সুন্দর, ঠিক আছে, জ্বরের এগুলো থাকবে। তাহলে বিলিতি ওষুধকে তুমি কি অ্যাভয়েড করতে পারবে? তাহলে সেটা কোন ভাষাতে হয়? ইংলিশ, অবভিয়াসলি। ভবিষ্যতে আরো নতুন ওষুধ ওষুধ খাবেন বলেই মনে হয়। হ্যাঁ, একদম খাবো। ওষুধ প্রত্যেক দিন আবিষ্কার হচ্ছে, কোন ওষুধ বাতিল হচ্ছে, কোন ওষুধ নতুন নতুন আবিষ্কার। কেউ তো থেমে থাকেনি। তুমি আজকে একটা মোবাইল কেনো, তুমি দেখবে কালকেই নতুন একটা লঞ্চ করে গেছে, ঠিক আছে, কালকেই লঞ্চ করে গেছে। ইস, ওটা নিয়ে ভালো হতো। তুমি কালকে নাও, পরশু আর লঞ্চ করে গেছে। প্রত্যেক দিন আপডেট, প্রত্যেক দিন আপডেট। তোমার একটা 5,000 টাকার মোবাইলে যদি আপডেট দেয়, তাহলে তোমার হিউম্যান বডিটা কোটি টাকার ভাই, ঠিক আছে, কোটি টাকার মানব দেহ। পারলাম বুঝতে? তুমি লজিক্যালি ব্যাপারটাকে বুঝো। তাহলে তুমি নিজেকে আপডেট নেবে না কেন? ব্যাপারটা বুঝতে পারছো? আমরা 1 লাখ টাকার বাইকে, ঠিক আছে, বা বুলেটে, ঠিক আছে, ডিজেল ঢালি না। কেন বলো তো? ইঞ্জিনটা খারাপ হয়ে যায়। 1 লাখ টাকার বাইক আমরা ডিজেল ভরছি না। আর আমাদের হিউম্যান বডি কোটি টাকার, তাতে আমরা বিভিন্ন দামি দামি জল পান করছি। পারলাম বুঝতে? কিডনিটা ঘোচাবার জন্য, লিভারটা, বুঝছো কি বলছি আমি? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো কি? লজিক্যালি ভাবো কথাগুলো, লজিক্যালি, ঠিক না? হোয়াট এভার। তাহলে ভাষাটা বুঝতে পারছো? আরো আমরা ওষুধ খাবো। কোন ওষুধ খাবো? বিলিতি ঔষধ। দেখো দেখো দেখো, এই দুই বিদেশি বস্তুর মতো আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। আরো ওষুধ আসবে, এটাও যেমন কম্পালসারি। আর আমরা বিলিতি ওষুধ ছাড়বো না, এটাও কিন্তু কম্পালসারি। ছাড়বো না, ছাড়লে আমরা বাঁচবো না। ওষুধ ভালো জিনিস নয়, ঔষধ ভালো জিনিস কোনো মতে নয়। সুস্থ থাকলে ওষুধ খাবে? ওষুধ আমাদেরকে বাধ্য হয়ে খেতে হয়। পৃথিবীতে কোনো জিনিস সম্পূর্ণ অসম্ভব নয়। কি লাইন, কি লাইন! আন্ডারলাইন, আন্ডারলাইন, একদম। লাইনটা পড়ো, লাইনটা পড়ো। বলো, কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। তুমি যা চাইবে তাই করতে পারো, যা চাও। কোনো জিনিস কিন্তু অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ, টাইম লাগবে তো, গুড থিংস টেক টাইম। ভালো কাজে সময় লাগে, তুমি সময় নাও, ভালো কাজ করো। কিন্তু অসম্ভব নয়, এটা অজুহাত দিও না যে এই জিনিসটা আমার দ্বারা অসম্ভব না। সম্ভব। বুঝতে পারছো? আস্তে, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। কি লাইন দেখো! হ্যাঁ, এটা আমার পক্ষে স্যার খুবই কষ্টকর, ঠিক আছে, বাট তুমি কি করো? চেষ্টা তো করতে পারো। কি করতে বলা যায় বলো প্লিজ? চেষ্টা কর। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাই করেছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, আন্ডারলাইন, হিন্দি থেকে আরবি, বলো বলো, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। বহু সাহিত্যিক। আমরা কোন ভাষায় কথা বলি বলো? বাংলা। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি আমাদের? বাংলা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আমাদের? ইংলিশ। পাচ্ছি বুঝতে কি বললাম?
তাহলে গল্পটা হচ্ছে অনেক সাহিত্যিক চাইছেন কিছু কিছু ভাষাকে সম্পূর্ণ এলিমিনেট করার জন্য, সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য। দেখো, চেষ্টাটার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না, মানে এর ফলে কি হবে আমি হয়তো তখন নাও থাকতে পারি। প্রাবন্ধিক বলছেন আমার তরুণ পাঠকরা, মানে আমাদের সবাইকে বলছেন নিশ্চয়ই দেখে যাবেন, যদি ভালো ফল হয় তাহলে তারা না হয় চেষ্টা করে দেখবেন। এবার একটা ব্র্যাকেট শুরু হয়েছে, বলো বলা বাহুল্য, মানে বলার দরকার নাই তাও বলছি, বলা বাহুল্য মানে বলার দরকার নেই তাও বলছি। বলো, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বলো আব্রু দিয়ে, মানে সম্ভ্রম দিয়ে, ইজ্জত দিয়ে মানে সম্মান দিয়ে, ইমান দিয়ে ভরসা দিয়ে, বুকের রক্ত দিয়ে। ওটা কিন্তু পিওর সাধু ভাষায়, উনি কিন্তু চলতি ভাষায় লেখেনি কোনো কবিতা বা গল্প যাই বলো না কেন। কি কিছু লিখে গেছেন সব সাধু ভাষায়। কিয়ৎক্ষণ পরে উনি চলিয়াছেন, ইনি আসিয়াছেন, উনি তাকিয়েছেন, পারলাম বুঝতে। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত, নাম বলো প্লিজ, হরপ্রসাদ। কি নাম? হরপ্রসাদের পুরো নাম পাশে লিখে রাখবে শাস্ত্রী। হরপ্রসাদকে শাস্ত্রী বলা হতো, পুরো নাম বলা ভুল হচ্ছে, শাস্ত্রী, মানে শাস্ত্র বিষয়ে জ্ঞান ছিল তার। কার? হরপ্রসাদ। ভাষা আরবি ভাষাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। আন্ডারলাইন করবে, আলাল এবং হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন ভাষা তৈরি হচ্ছে, ঠিক আছে, ব্রজবুলি ভাষা আছে, পরবর্তী ক্ষেত্রে জানবে। সাধারণ বাংলা এর স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন। আন্ডারলাইন, হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্র। কি নাম? হিন্দির বঙ্কিম বলতে, বঙ্কিম বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম বলতে পারলাম। হিন্দি ভাষার বঙ্কিম কাকে বলা হয়? মুন্সি প্রেমচাঁদ। বলো, মুন্সি প্রেমচাঁদ বা প্রেমচন্দ্র, হোয়াট এভার। তিনি কিন্তু অনেক আরবি ফার্সি ব্যবহার করেছেন। এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, আন্ডারলাইন করবে, ইম্পর্টেন্ট, মার্কস 5 এর জন্য। রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। বলো কি বললাম? যে কোনো রচনার ভাষা তোমার বিষয়বস্তু কি নিয়ে তার উপর নির্ভর করবে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা তো সংস্কৃত শব্দ বহুল হবেই, পক্ষান্তরে মানে অন্যদিকে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। রেস্তোরাঁ মানে তোমার জানো রেস্টুরেন্ট। বসুমতীর সম্পাদকীয় রচনায় ভাষা এক, তাতে আছে কি বলো গাম্ভীর্য, বাঁকা চোখের ভাষা বিহীন চটুলতা। চটুলতা মানে হচ্ছে চালাকি বিদ্যা। দেখো, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে তিনটে প্রধান, কি কি বলো প্লিজ? আরবি, ফার্সি আর ইংরেজি। সংস্কৃত কিন্তু কোনো মতে কি নয়, বিদেশি নয়। এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চায় আমরা করি না কেন, সেই ভাষাতে বাংলাতে ঢুকবেই। মানে কারণ কি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি বাংলা। তাহলে আমরা যে কোনো ভাষাই শিখি না কেন তাতে আমরা ওই ভাষাটাকে অ্যাড আমরা করবই। সংস্কৃত চর্চা এই দেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় এসছে, একদম। এখনো অল্প বিস্তর আসছে, যতদিন থাকবে আরো বাংলা আসতেই থাকবে। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত উঠিয়ে দিতে চাই না, তার কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। দেখবে আমাদেরকে 2 বছর সংস্কৃত পড়ানো হয় কম্পালসারি, তুমি না বলার উপায় নেই, ইউ হ্যাভ টু। তাহলে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে
আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, তাই সংস্কৃত ওঠানো সম্ভব না। ইংরেজি বেলাতেও তাই, বিশেষ করে আন্ডারলাইন করবে, দর্শন, নন্দন শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, এগুলোর ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সেই সম্পর্কে বাংলায় কোনো বই নেই, যে রেলের ইঞ্জিন কি করে চালাবো সেখানে কি বই পড়তে হবে, ইংরেজি বই পড়তে হবে। বিলি দিয়ে ওষুধ খেতে গেলে কিসে পড়তে হবে, ইংরেজিতে পড়তে হবে। তাই এই সব টেকনিক্যাল শব্দ আরো আসবে, সেই সম্পর্ক কিন্তু আমাদের মনে একটা ধারণা কিন্তু নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, যে তুমি কোনো মতেই চাইলেও ইংরেজিকে কিন্তু বন্ধ করতে পারবে না। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকতর আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, পূর্ব বাংলাতে এইসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল বিশেষ নেই। শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও কিন্তু নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে চলে গিয়েছে একবার, আমাদের ভাষাতে আরো বহুকাল ধরে চালু থাকবে, সেই বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। দ্বিতীয়ত, কোন লেখক নতুন বিদেশ শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত আরবি ফার্সি শব্দ তুলে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন। কিন্তু একার দ্বারা কি সম্ভব? একজন সাহিত্যিক এগুলো পারবেন? আমাদের যদি বলে দেয় আজ থেকে ইংরেজি ভাষা আর বলো না, পারবো? বাংলা বলো না, পারবো? পারবো না। ঠিক সেই রকম কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। যদি সিলেবাস দিয়ে দেয় সংস্কৃত 11-12 থাকবে, পড়তে বাধ্য তুমি, শিখতে বাধ্য তুমি, তাই না? সেই রকম। তবে এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দের নতুন খোঁতের নিলে ভালো হয়। যে শব্দগুলো আজ আছে কাল না থাকলে কি সমস্যা হবে, ঠিক আছে, একটা রিসার্চ করে দেখতে হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল। মাদ্রাসা মানে জানো, উচ্চ শিক্ষা মুসলিম, আর মক্তব বলতে প্রাথমিক শিক্ষা ইসলাম। তবু দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য এবং ফার্সির সৌন্দর্য অভিভূত বেশি হলেন। উর্দু সাহিত্যের মূল সুর আন্ডারলাইন ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের ওপরও বাইরে যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, কোনো মতে কি নয়, আরবি নয়। একদা ইরানে আর্য ইরানি ভাষা, সেমিতি আরবি ভাষার সংঘর্ষে অনেক নবীন ফার্সির জন্ম হয়েছিল। অনেক। ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে কি কি ভাষা সৃষ্টি হয় বলো, আন্ডারলাইন, সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল, এবং অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এই তিন ভাষার ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে সাহিত্য সৃষ্টি করতে পারল না। উর্দুতে কবি ইকবাল, আন্ডারলাইন, কি নাম কবির? ইকবাল। এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন। নতুন চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ করে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। আন্ডারলাইন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। কীর্তন গান সবাই শোনো, কার নিয়ে হয়? রাধা আর কৃষ্ণর নিয়ে হয়। এই সাহিত্যের প্রাণ দেহ উভয় খাঁটি বাঙালি, এখানে কিন্তু ইংরেজি থাকে না। কীর্তনে পুরোপুরি বাংলা, এবং সেটা প্রাচীন বাংলা। এই সাহিত্যে শুধু মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছে তাই নয়, শ্রীমতী শ্রী রাধাও একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোথায়? কীর্তনে। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত,
মুর্শিদাবাদ আশিক, পদাবলী শ্রী রাধা, এই সব চরিত্রে প্রকাশ পেয়েছে। আন্ডারলাইন, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। তাহলে বাঙালির চরিত্র মানে কি করতো তারা? বাধ্য বিদ্রোহ তারা করবেই। তার অর্থ এই যে কি রাজনীতি বলো, কি ধর্ম বলো, কি সাহিত্য বলো, যখনই যেখানে যে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা কি করেছে? ও গ্রহণ করতে চেয়েছে। তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য দোহাই দিয়ে সেই প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তার চেয়েও বড় কথা, সেই বিদ্রোহ যখন উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে, কারণ বাঙালি বিদ্রোহ করতে জানে। আন্ডারলাইন, এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতর সীমাবদ্ধ নয়। মানে শুধুমাত্র হিন্দুই কি বিদ্রোহ করেছে? না, বাঙালি মুসলমানও এই কর্মে তৎপর। ঠিক আছে, শেষ কথা একটা দারুণ লাইন আন্ডারলাইন করতেই হবে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। আজ তুমি হিন্দু থেকে মুসলিম হলে, কি মুসলিম থেকে খ্রিস্টান হলে, কি খ্রিস্টান থেকে বৌদ্ধ হলে, বৌদ্ধ থেকে জৈন হলে, জৈন থেকে শিখ হলে, ঠিক আছে, কিন্তু তোমার যে স্বভাব, তোমার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু বদল হবে না। ধর্ম বদলাতে পারে কিন্তু জাতির চরিত্রিক বৈশিষ্ট্য কখনোই কিন্তু বদলায় না। দিস ইজ অল অ্যাবাউট নব নব সৃষ্টি। প্রাবন্ধিকের নাম কি? সৈয়দ মুজতবা আলী। ক্লিয়ার? খুব সুন্দর হয়ে গেল। এরপর এখান থেকে আমরা কি কি লং প্রশ্ন পড়ব পরীক্ষার জন্য জানতে হবে। চলো হেডিং কর। একটা পয়েন্ট করে নেবে, মার্কস 3, মার্কস 3 বলে একটা পয়েন্ট আউট। এক নাম্বার, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। পুরো লাইনকে কোট করো, একটু আইপেন দাও। কেন? 2 নাম্বার দাও, ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। কোট করো, একটু আইপেন দাও। কেন? হয়েছে? 3 নাম্বার দাও, বাঙালির সর্বশ্রেষ্ঠ, বাঙালির লয়রস্বই র দেবে, সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। তার পদাবলী কীর্তনে, কয়ে দীর্ঘই তয়ের রেপ দন্তন্য একার। ডবল কোট করো, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। কটা হলো? 3টে। বাস, মার্কস 5 বলে পয়েন্ট করো। মার্কস 5। 1 নাম্বার, রচনার ভাষা, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। কোট করো,
একটু হাইফেন ব্যাখ্যা। 2 নাম্বার, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। জাতির চরিত্র বদলায় না। ক্লিপিংটা আটকে নেবে, ক্লিপিংটা। জাতির চরিত্র বদলায় না, লাইনকে ডবল কোট করো, এই দিক সামনে থেকে ফ্রন্টে। পারলাম বুঝতে কি বললাম? লেখা হয়েছে? একটু হাইফেন দাও ব্যাখ্যা। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ভাই, ও আর অর। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। হয়েছে? একটু হাইফেন দাও ব্যাখ্যা। তাহলে একটা প্রশ্ন শোনো, আমরা এই প্রবন্ধ থেকে মার্কস 3 কটা প্রশ্ন করছি? 3টা। আর মার্কস 5 এর কটা প্রশ্ন করছি? 2টা। তাহলে সর্বমোট এই প্রবন্ধ থেকে আমাদেরকে 5টা অ্যান্সার রেডি করতে হবে। ব্যাপারটা বুঝতে পারলাম? চলো ঠিক নিচে একটা পয়েন্ট করো, SAQ। এর উত্তর তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি শুধু প্রশ্ন সেটিং করে দেবো, লাইক প্রশ্ন বিচিত্রা। ঠিক আছে? 1 নাম্বার দাও, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? প্রত্যেকটি প্রশ্নের মান 1 লাইনে উত্তর হবে। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? দুই, বাংলা ও ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? বাংলা ও ইংরেজি আত্মনির্ভরশীল নয় কেন? পারবে এগুলো? না দেখে সবাই লিখবে, কেমন? 3 নাম্বার, কোন কোন ভাষা স্বয়ং সম্পূর্ণ? পারবে? বেশ। কোন কোন ভাষা স্বয়ং সম্পূর্ণ? ধার না করলে স্বয়ং সম্পূর্ণ। ঠিক আছে? কোন কোন ভাষা স্বয়ং সম্পূর্ণ? নেক্সট, হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? নেক্সট, উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? হয়েছে? নেক্সট, কীর্তনে কয় দীর্ঘ ই তয় রেপ দন্ত নেকার, কীর্তনে রাধা ও কৃষ্ণ কোন মহিমায় প্রস্ফুটিত হয়েছে? রাধা ও কৃষ্ণ কোন মহিমায় প্রস্ফুটিত হয়েছে? কটা প্রশ্ন হলো? 6টা। এই 6টা উত্তর পারবে? ইয়েস অর নো? ক্লিয়ার? 6টা শর্ট কোয়েশ্চেন ফর ইওর প্র্যাকটিস, মার্কস 3, 5 আমি তোমাদেরকে প্রোভাইড করব।
ক্লিয়ার? নব নব সৃষ্টি কমপ্লিট। সিলেবাসে ফিরে আসো। নব নব সৃষ্টি ক্লিক করো, নব নব সৃষ্টি ক্লিক করো। আমাদের একটাই প্রবন্ধ ছিল, আই থিঙ্ক কমপ্লিট। দুটো কবিতাও শেষ হয়ে গেছে। গল্প কি রয়েছে? গল্প নেই? বাহ, রাধারানী উপন্যাস আছে, ভেরি গুড। তাহলে এটা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন অ্যান্সার, তারপরে রাধারানী। ওকে, বলো আজকের ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছো? বাড়িতে গিয়ে দুবার রিডিং দেবে, শর্ট কোয়েশ্চেন নিজে প্র্যাকটিস করবে, তাহলে তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। অনলাইন বলো ক্লাসটা বুঝতে পেরেছো কিনা? বেশ, ক্লাস রেকর্ডেড রইলো, কোনো অসুবিধা নেই। প্রবলেম হলে ওই জায়গাটা দেখে নিও। ওকে, যাই হোক আজকেরটা তাহলে এই অবধি রইলো। নেক্সট ক্লাস আই উইল ইনফর্ম। ওকে।